নিম্নলিখিত লেনদেনগুলি ২০১৭ সালের এপ্রিল মাসে সাবিনা অ্যান্ড সন্স এর ব্যবসা হতে নেয়া হয়েছে। ২০১৭ এপ্রিল ১ প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে ২০,০০০ ও ৮০,০০০ টাকা। এপ্রিল ৫ নগদে পণ্য ক্রয় ৪,০০০ টাকা এবং নগদে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা। এপ্রিল ৭ আসবাবপত্র ক্রয় করা হয়েছে ২০,০০০ টাকা। এর মূল্য বাবদ নগদে ১০,০০০ টাকা এবং অবশিষ্ট ১০,০০০ টাকা চেক মারফত প্রদত্ত হলো। এপ্রিল ৮ ধারে বিক্রয় ৫,০০০ টাকা। এপ্রিল ১০ বেতন ৮,৮০০ টাকা নগদে এবং বিমা সালামি ২,৪০০ টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হলো। এপ্রিল ১৩ মকলেস ট্রেডার্স এর নিকট হতে ১৬,০০০ টাকা নগদে পাওয়া গেল। এপ্রিল ১৫ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ১২,০০০ টাকা। ১৮ পুরাতন আজাউত বিক্রয় করে ৬,০০০ টাকা পাওয়া গেল। ২১ ব্যাংকে ৪,৮০০ টাকা জমা দেওয়া হলো। ২৪ জীবন বীমা প্রিমিয়াম প্রদান ৯,০০০ টাকা। ২৫ নিপা অ্যান্ড সন্স এর নিকট হতে ২,৮০০ টাকার একখানা চেক প্রাপ্ত হয়ে তখনই চেকখানা ব্যাংকে জমা দেওয়া হলো। এপ্রিল ২৮ অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। এপ্রিল ৩০ ব্যাংক উদ্বৃত্তের টাকা নগদে উত্তোলন করা হলো। ক ব্যাংক থেকে মোট উত্তোলনের পরিমাণ কত? ৩০ এপ্রিল দেখানোর প্রয়োজন নেই। খ একখানি দুখানা নগদান বই তৈরি করো। গ বিক্রয় হিসাব ও উত্তোলন হিসাব তৈরি করো। কত বলা ছিল? ব্যাংক থেকে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। দেখো এই যে ১৫ তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, তাহলে এই যে আমরা ব্যাংক থেকে উত্তোলন করেছি। আর ২৮ তারিখে এপ্রিলের অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ৩,২০০ টাকা। তাহলে এই দুটো হচ্ছে আমাদের উত্তোলন। তাহলে আমরা এখানে কত লিখেছি? ব্যাংক থেকে উত্তোলনের পরিমাণ নির্ণয়। এপ্রিল ১৫ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। আমরা এগুলো যোগ করলে আমাদের ফলাফল আসে ১৫,২০০ টাকা। কত বলা ছিল যে একখানি দুখানা নগদান বই তৈরি করো। দেখো ১ তারিখে কী ছিল আমাদের? প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে ২০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা। এই যে নগদ তহবিল এবং ব্যাংক জমার উদ্বৃত্ত, এগুলো দ্বারা কিন্তু সম্পদ প্রকাশ পায়। আমরা জানি সম্পদ উদ্বৃত্ত আমাদের ডেবিট দিকে লিখতে হয়, যেখানে আমরা ডেবিট দিকে লিখেছি ব্যালেন্স বিডি। নগদে ছিল ২০,০০০ টাকা এবং ব্যাংকে ছিল আমাদের ৮০,০০০ টাকা। ৫ ছিল নগদে ক্রয় ৪,০০০ টাকা এবং নগদে বিক্রয় ১২,০০০ টাকা। আমরা জানি ক্রয় করলে টাকা হ্রাস পায়, যদি টাকা হ্রাস পায় আমরা ক্রেডিট কলামে লিখব ৫ তারিখে ক্রয় হিসাব নগদে ৪,০০০ টাকা এবং বিক্রয় করলে কারবার টাকা বৃদ্ধি পায়, যেগুলো আমরা ডেবিট দিকে লিখেছি বিক্রয় হিসাব নগদে ১২,০০০ টাকা। ৭ ছিল আসবাবপত্র ক্রয় করা হয়েছে ২০,০০০ টাকায়। এর মূল্য বাবদ নগদে ১০,০০০ টাকা এবং অবশিষ্ট ১০,০০০ টাকা চেক মারফত প্রদত্ত হলো। আসবাবপত্র ক্রয়, এটি আমরা ব্যবহার উদ্দেশ্যে ক্রয় করেছি, যে কোনো আমি কিন্তু আমার উত্তরে কখনো ক্রয় লিখব না, আমি লিখব আসবাবপত্র হিসাব। এবং আসবাবপত্র ক্রয় করলে কারবার টাকা হ্রাস পায়, হ্রাস পাওয়ার কারণে আমরা ক্রেডিট দিকে লিখছি আসবাবপত্র হিসাব। যেহেতু আমি নগদে পরিশোধ করছি ১০,০০০ টাকা, যেন নগদ কলমে ১০,০০০ টাকা এবং অবশিষ্ট ১০,০০০ টাকা আমি চেকে যেহেতু পরিশোধ করছি, আমি লিখেছি ব্যাংকের কলামে। ধারে বিক্রি করলে কারবারে নগদ বা ব্যাংক বৃদ্ধি বা হ্রাস পায় না, যে কোনো এটা নগদান বই আসবে না। আর ১০ তারিখ ছিল বেতন ৮,৮০০ টাকা নগদে এবং বিমা সালামি ২,৪০০ টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হলো। এই বেতন দেওয়ার কারণে কিন্তু কারবার টাকা হ্রাস পেয়েছে এবং বিমা সালামি পরিশোধের কারণে কিন্তু কারবার টাকা হ্রাস পেয়েছে। আমরা জানি ব্যবসায়ের অর্থ যদি হ্রাস পায় তাহলে আমরা ক্রেডিট দিকে লিখব। যেখানে আমরা লিখেছি বেতন হিসাব দিয়ে নগদ কলমে ৮,৮০০ টাকা এবং বিমা সালামি হিসাব দিয়ে যেহেতু চেকে পরিশোধ করছি, যেখানে আমরা ব্যাংকে লিখেছি ২,৪০০ টাকা। মকলেস ট্রেডার্স এর নিকট হতে ১৬,০০০ টাকা নগদে পাওয়া গেল। যদি আমি টাকা পাই তাহলে আমার কারবার বৃদ্ধি পেয়েছে, যেগুলো আমরা কোথায় লিখব? ডেবিট দিকে লিখব। মকলেস ১৩ তারিখ প্রাপ্য হিসাব মকলেস প্রাপ্য হিসাব কেন লিখেছি? মকলেসের কাছে যেহেতু টাকা পাওয়া গেছে, এর অর্থ হচ্ছে মকলের কাছে আমি পূর্বে বাকিতে বিক্রি করছিলাম, আর পূর্বে যার কাছে বাকিতে বিক্রি করছিলাম তাকে কিন্তু প্রাপ্য হিসাব বলে। যেখানে আমরা এখানে লিখেছি প্রাপ্য হিসাব মকলেস। এখানে লেখা হয়েছে কত? নগদে পেয়েছি ১৬,০০০ টাকা, আমরা নগদ কলমে লিখছি ১৬,০০০ টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে কারবার টাকা হ্রাস পায়, আমরা ক্রেডিট দিকে লিখব উত্তোলন হিসাব দেওয়া। যেহেতু আমরা ব্যাংক থেকে উত্তোলন করছি, যেগুলো আমরা এখানে ব্যাংকের কলামে লিখছি ১২,০০০ টাকা ব্যাংকের কলামে। পুরাতন আসবাবপত্র বিক্রয় করে ৬,০০০ টাকা পাওয়া গেল। তার পুরাতন আসবাবপত্র যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের কারবার টাকা বৃদ্ধি পাবে, যেগুলো আমরা ডেবিট কলামে লিখব, ডেবিট দিকে লিখব আসবাবপত্র হিসেবে। আসবাবপত্র কেন লিখছি? কেননা পুরাতন আসবাবপত্র বিক্রি করছি, আসবাবপত্র বিক্রয় করা আমার পেশা না বা এটা অনিয়মিত বিক্রয়কে আমরা বিক্রয় বলি না, যেগুলো আমরা বিক্রয় হিসাব লিখব না, আমরা লিখব আসবাবপত্র হিসাব। যে আসবাবপত্র হিসাব ৬,০০০ টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো
4,800 টাকা। আমরা যদি ব্যাংকে টাকা জমা দিই তাহলে কি হয়? আমাদের প্রথমত নগদ থেকে 4,800 টাকা উত্তোলন করতে হয়। তাহলে আমাদের নগদ হ্রাস পায়। যেখানে আমরা 21 তারিখে দেখো আমরা নগদে লিখেছি 4,800 টাকা এবং ক্যাশ থেকে আমরা টাকার উত্তোলন করে আমরা কোথায় টাকা জমা দিচ্ছি আমরা? ব্যাংকে জমা দিচ্ছি। তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে কোথায় লিখতে হবে? যে ডেবিট দিকে ব্যাংকের কলামে লিখছি। তাহলে টাকা যদি দুই দিকেই হয় এবং একদিকে নগদ কলম আরেকদিকে ব্যাংকের কলম হয় তাহলে কিন্তু কন্ট্রা হয়। কন্ট্রা হলে আমরা কি লিখব? ক্ষতির পৃষ্ঠায় সি লিখব এবং টাকা যদি ব্যাংকের কলমে বসে আমরা এখানে লিখব নগদান হিসাব। ব্যাংকের কলমে বসার কারণে আমরা কি লিখেছি এখানে? নগদান হিসাব। আর নগদ কলমে টাকা বসার কারণে আমরা এখানে কি লিখেছি? ব্যাংক হিসাব। জীবন বীমা প্রিমিয়াম প্রদান। জীবন বীমা কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ, যেখানে এটাকে আমরা লিখব উত্তোলন হিসাবে এবং প্রিমিয়াম প্রদান করার কারণে আমরা টাকা হ্রাস পেয়েছে। আমরা ক্রেডিট দিকে লিখব 24 তারিখ উত্তোলন হিসাব নগদ 9,000 টাকা। অফিস নিপা অ্যান্ড সন্স এর নিকট হতে 2,800 টাকার একখানা চেক প্রাপ্ত হয়ে তখনই চেকখানি ব্যাংকে জমা দেওয়া হলো। যদি আমি চেক পাই তাহলে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, যেগুলো আমি ডেবিট কলামে লিখব এবং নিপা অ্যান্ড সন্স হচ্ছে আমার প্রাপ্য হিসাব। নিপা অ্যান্ড সন্সতে পাওয়া গেছে, তার এর অর্থ হচ্ছে তাকে আমি বাকিতে বিক্রি করেছিলাম, আর তাহলে নিপা অ্যান্ড সন্স কী হচ্ছে? আমাদের প্রাপ্য হিসাব হচ্ছে। এই যে আমরা এখানে লিখেছি প্রাপ্য হিসাব নিপা অ্যান্ড সন্স চেক পেয়েছি, যেগুলো আমাদের ব্যাংকে কলামে লিখছে, আর তাছাড়া বলাও ছিল সরাসরি ব্যাংকে জমা দেওয়ার কথা। অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 30 তারিখ ছিল, 28 তারিখ অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 3,200 টাকা। আমরা যদি অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করি তাহলে আমাদের কী হয়? ব্যাংক হ্রাস পায় এবং নগদ আমাদের বৃদ্ধি পায়। হ্রাস পেলে আমাদের ক্রেডিট দিকে লিখতে হবে যে 28 তারিখে আমাদের ব্যাংক হ্রাস পেয়েছে, ব্যাংকের কলমে লিখছি আমরা 3,200 টাকা এবং আমাদের কারবারের নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। আমরা নগদ কলমে লিখেছি কত? এই যে নগদ কলমে লিখেছি 3,200 টাকা। তাহলে টাকা যদি নগদ কলমে বসে এখানে কী লিখতে হবে? ব্যাংক হিসাব, আর ব্যাংকের কলমে বসলে এখানে কী লিখতে হবে? আমাদের নগদান হিসাব। 30 তারিখে বলা ছিল ব্যাংক উদ্বৃত্তের টাকা নগদ উত্তোলন করা হলো, অর্থাৎ আমাদের মাস শেষে ব্যাংকে যে উদ্বৃত্ত যে টাকাটা থাকবে সেটা আমরা নগদ উত্তোলন করব। তাহলে আমরা দেখি ব্যাংক উদ্বৃত্ত আমাদের কত আছে, এটা আমরা কীভাবে বের করবো? এই যে আমাদের ব্যাংক ডেবিটে আমাদের যদি 80,000 এবং 4,800 আর 2,800 যদি আমরা যোগ করি তাহলে ব্যাংকে আমাদের টাকা হচ্ছে 87,600 টাকা এবং এই 87,600 টাকা যখন আমরা এখানে ক্রেডিট দিকে ব্যাংকের কলমে নিয়ে আসবো, নিয়ে আসার পর এই টাকাগুলো আমরা বাদ দিব। এই ক্রেডিট দিকে আমাদের ছিল 10,000, 2,400, 12,000 এবং 3,200 যদি আমরা বাদ দিই তাহলে আমরা ক্যাশ উদ্বৃত্তে ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কিন্তু দাঁড়ায় 60,000 টাকা। কিন্তু ওখানে বলা ছিল যে ব্যাংক উদ্বৃত্তের টাকা নগদ উত্তোলন করতে হবে। তাহলে আমাদের তার মানে আমরা বলতে পারি যে 30 তারিখে আমরা ব্যাংক থেকে 60,000 টাকা উত্তোলন করলাম। 60,000 টাকা আমরা কীভাবে পেয়েছি? যে ব্যাংক ডেবিটের 87,600 টাকা আমরা এখানে নিয়ে আসছি এবং এখানে আনার পর এই টাকাগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমাদের ব্যাংকে টাকার পরিমাণ থাকে কত? 60,000। যদি উদ্বৃত্তের কথা নগদ উত্তোলনের কথা যদি বলা না থাকতো তাহলে এটি কিন্তু আমাদের হয়তো সিডি। এখন নগদ উত্তোলনের কথা বলার কারণে ব্যাংক কমবে, এই নগদে কিন্তু 60,000 টাকা আমাদের কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে নগদে যদি 60,000 টাকা বৃদ্ধি হয় তাহলে এটি কন্ট্রোল হবে। নগদ ঘরে টাকা বসলে আমরা এখানে লিখব ব্যাংক হিসাব, আর ব্যাংকের কলমে টাকা বসার কারণে এখানে আমরা লিখছি নগদান হিসাব। এখন আমরা নগদানের হিসাবটা করব। নগদান যদি আমরা এগুলো যোগ করি তাহলে আমরা নগদ আসে 1,17,200 টাকা এবং এই 1,17,000 টাকা কিন্তু আমরা এখানে নিয়ে আসবো 1,17,200 এবং এখান থেকে নগদ এই টাকাগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমাদের ব্যালেন্স নগদ উদ্বৃত্ত আসে 80,600 টাকা, যেটাকে আমরা লিখছি ব্যালেন্স সিডি। আমরা জানি সিডি যেদিকে লিখতে হয় সেটি আমাদের ব্যালেন্স বিডি বিপরীত দিকে লিখতে হবে, যে ব্যালেন্স বিডি এবং সিডি হয় মাসের শেষ দিন আর বিডি হয় মাসের 1 তারিখ। যেহেতু আমাদের অঙ্কটি ছিল এপ্রিল মাস আর মাসের 1 তারিখ হতে গেলে এটা অবশ্যই মে মাসের 1 তারিখ হতে হবে। গত বলা ছিল ব্যাংক হিসাব উত্তোলন হিসাব তৈরি করো। ব্যাংক হিসাব অর্থ হচ্ছে ব্যাংক এবং উত্তোলনের হিসাব, এর মানে হচ্ছে ব্যাংক এবং উত্তোলনের খতিয়ান করতে হবে। তাহলে আমরা খতিয়ান করার আগে আমরা দেখব যে জাবেদা আমাদের উদ্দীপকে কোথায় কোথায় আমাদের বিক্রয় হিসাব ছিল। দেখো এই যে এখানে কিন্তু একটা বিক্রয় আছে, তাহলে বিক্রয় কোথায় আছে? জাবেদায়। এটা যদি আমরা জাবেদা করি নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, তাহলে জাবেদায় বিক্রয় কোথায় আছে? ক্রেডিটে। তাহলে এই 12,000 টাকা আমরা ক্রেডিটে লিখবো এবং আমরা কোন হিসাবটি লিখবো? নগদান হিসাব। দেখো এখানে কিন্তু আমরা তাই করেছি যে বিক্রয় হিসাব আমাদের 5 তারিখে বিক্রয় কোথায় ছিল? আমাদের ক্রেডিটে। যে ক্রেডিটে আমরা লিখেছি 12,000 টাকা, মানে এটি ডেবিট কী হিসাব পাচ্ছিল? নগদান হিসাব। প্রথমটা ডেবিট হলো, এখানেও ডেবিটে লিখবো। আর কোথায় বিক্রয় আছে আমরা দেখি? ধারে বিক্রয় আছে 8 তারিখে। ধারে বিক্রয় যাবে কি? প্রাপ্য ডেবিট বিক্রয় ক্রেডিট। যাবে বিক্রয় কোথায় আছে? ক্রেডিটে আছে। তাহলে এই 5,000 টাকা আমি আমার খতিয়ানের কোথায় লিখবো? আমি ক্রেডিটে লিখবো। তাহলে এখানে কি লিখবো আমরা? প্রাপ্য হিসাব। তাহলে পূর্বের হিসাবটি ছিল আমার ডেবিটে, আমি টাকা ক্রেডিটে আমি টাকা বসাইছি ক্রেডিটে। তাহলে এই 12,000 আর 5,000 যোগ করে ক্রেডিটে হবে আমার 17,000 টাকা। দেখি আর কোথাও আমাদের বিক্রয় হিসাব আছে? আমাদের এই উদ্দীপকে আর কোথাও বিক্রয় হিসাব নাই। এখন বলা আছে উত্তোলন হিসাব তৈরি করো। উত্তোলন হিসাব অর্থাৎ উত্তোলনের খতিয়ান করব। তাহলে আমরা এখানে উত্তোলনের ছক করছি খতিয়ানের।
উত্তোলনের খতিয়ান করার নিয়মটি হচ্ছে যে আমরা যার খতিয়ান করবো তার হিসাবটি উপরে লিখবো, আর ভিতরে কোথাও তার হিসাব কিন্তু লেখা যাবে না। আমাদের দেখবো জাবেদায় কোথায় কোথায় উত্তোলন আছে। এখানে উত্তোলন বলতে বোঝানো হচ্ছে কিন্তু ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলনকে। তাহলে আমরা দেখো এখানে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন কোথায় আছে আমাদের? 15 তারিখে যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, তাহলে যাবে দ্বারা কী হবে? উত্তোলন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করছি, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, তাহলে উত্তোলন যাবে কোথায় আছে? ডেবিটে। তাহলে এই 12,000 টাকা আমি কোথায় বসাবো? ডেবিটে বসাই। এই যে 12,000 টাকা আমি ডেবিটে বসাইছি। তাহলে ক্রেডিট কী ছিল? ব্যাংক হিসাব, যে ব্যাংক হিসাব লিখছি আমরা। এখানে ডেবিট হলে এখানে জেরের ঘরে কোথায় লিখবো আমরা? ডেবিটে লিখবো। এটি ছিল আমাদের 15 এপ্রিল। আবার ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন কোথায় আছে দেখো? 24 তারিখ জীবন বীমা প্রিমিয়াম প্রদান। জীবন বীমা কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ, তাহলে এটি কিন্তু উত্তোলন। তাহলে জীবন বীমা প্রিমিয়াম যদি আমরা প্রদান করি তাহলে জাবেদার কী হয়? উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো জাবেদার উত্তোলন কোথায় আছে? ডেবিটে। তাহলে এই 9,000 টাকাটা আমার কোথায় বসবে? খতিয়ানের ডেবিট কলামে। তাহলে আমরা কোন হিসাবটি লিখব? ক্রেডিট হিসাব খাত লিখব। ক্রেডিট হিসাব খাত কী ছিল আমাদের? নগদান হিসাব। যে কারণে আমরা কিন্তু এখানে আমরা উত্তোলন ডেবিট, আমরা ডেবিটে লিখেছি 9,000 টাকা, আমরা ক্রেডিট কী ছিল? নগদান হিসাব। এই জন্য আমরা এখানে নগদান হিসাব লিখছি। তাহলে পূর্বের হিসাবটি কোথায় ছিল আমাদের? ডেবিটে। আমি টাকা কোথায় বসাইছি? ডেবিটে। তাহলে এই 12,000 9,000 কী হবে? যোগ হবে। 12 আর 9,000 যোগ করলে কত হয়? 21,000। তাহলে এটা আমরা ক্রেডিটে কেন বসাই, ডেবিট কলামে কেন বসাইছি ফলাফল 21,000 টাকাটা? কারণ 12,000 9,000 মধ্যে 12,000 বড়। নিয়ম হচ্ছে যোগ বা বিয়োগ করার যে ফলাফলটা বড় অঙ্কটি যে কলামে আছে সেই কলামে বসাতে হবে। বড় অঙ্কটি কোথায় আছে? ডেবিট কলামে। যে কারণে আমরা 21,000 ডেবিট কলামে বসাইছি।